সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এসেছি রাজারহাটের লাউহাটিতে। যিনি গত 20 তারিখে যে ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন, সেই গ্রেপ্তার হওয়ার পরে যে তাঁর যে কী অনুভূতি, সেই ছবি আপনাদেরকে দেখাতে চাই। চলুন আমরা এগিয়ে যাই সেই ভাইয়ের কাছে, তারপর পরপর করে তার অনুভূতির কথা আমরা শুনে নেব। আসছি আমরা সেই সেলিম ভাইয়ের কাছে। সেলিম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন। আপনি তো গত 20 তারিখে যে অ্যারেস্ট হয়েছিলেন, সেই অনুভূতির কথা যদি একটু বলেন। অনুভূতি সত্যি খুব সুন্দর অনুভূতি। আমার জীবনে প্রথমবার আমি মানে এই অনুভূতি পেয়েছি। ফার্স্ট টাইম জীবনে প্রথম অ্যারেস্ট হয়েছি এবং প্রথমবার আমি জেলে কাটিয়েছি একটা রাত। আচ্ছা। এবং আমরা যতগুলো ছেলে ছিলাম, আমরা যতজন ছিলাম, টোটাল তো 95 জন অ্যারেস্ট হয়েছে। তার মধ্যে আমরা 57 জন একটা সেলে ছিলাম। তো সেখানে 57 জনের অনুভূতি একই, যে আমরা ওয়াকআপের বিরুদ্ধে, ওয়াকআপ সংশোধনী আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে লক আপ হয়েছি, গ্রেপ্তার হয়েছি। আমরা শুধু কি ওয়াকআপ ছিল না, এসআইআর বা পরিযায়ী শ্রমিক যারা অত্যাচারিত হচ্ছে সেই সবের জন্য? হ্যাঁ, কয়েকটি বিষয় ছিল। এসআইআর ছিল, পরিযায়ী শ্রমিক ছিল, এসটি এসসি ওবিসিদের ন্যায্য প্রাপ্যর বিষয়টা ছিল। অনেকগুলো বিষয় নিয়েই হয়েছে। তার মধ্যে মুসলিমদের আন্দোলন না বা মুসলিমদের ইস্যুতে না। এবং মানে গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের সঙ্গে আমাদের দুজন হিন্দু ভাইও গ্রেপ্তার ছিলেন। আচ্ছা। দুজন হিন্দু ভাইও আমাদের ওই 57 জনের মধ্যে যে ছেলে আমরা ছিলাম, তার মধ্যে দুজন হিন্দু ভাইও আমাদের গ্রেপ্তার ছিলেন। আচ্ছা আচ্ছা। তা কোনো অত্যাচার হয়েছে জেলের মধ্যে? না, জেলের মধ্যে কোনো অত্যাচার হয়নি। তবে ওই আন্দোলনের যখন আমরা মুভমেন্ট শুরু করি, তখন থেকে একটু টানা হেঁচড়া করেছে, বা কোনো আঘাত করে আটকানোর চেষ্টা হয়েছে। আমাদের নেতৃত্বের উপরে একটু আঘাত করেছে এবং টেনে হিঁচড়ে, মানে বিচ্ছিরিভাবে, আমাদের যেন ক্রিমিনাল আমরা, এভাবে টেনে হিঁচড়ে জোর করে গাড়িতে তোলা হয়েছে। আচ্ছা। এটা আমাদের খুব খারাপ লেগেছে। ওখানে সামাজিক সংগঠন যেমন কামরুজ্জামান সাহেব বা WPI সারার হোসেন সাহেব বা SFI, তাদের উপরে কি কোনো অত্যাচার হয়েছে? দেখুন, টানা হেঁচড়া তো হয়েছে, তবে মূল অ্যাকচুয়ালি অত্যাচারটা বেশি হয়েছে নওশাদ সিদ্দিকীর উপরে। আচ্ছা। আপনার যে অ্যারেস্ট হওয়া, যা মুক্তি পাওয়ার পরে কি আপনাদের কোনো কর্মসূচি আছে? অবশ্যই। আন্দোলন তো কোনোদিনও বন্ধ হবে না, এটা এগিয়েই যাবে। সেটা যে কোনো মানে এতেই আর কি, যে কোনো পর্যায়ে যাক, আমরা আন্দোলন চালিয়ে যাব। আচ্ছা। আপনাদের ইস্যু ছিল ওয়াকআপ বা অন্যান্য বিষয় ছিল? একটা সময় দিদি বলেছিল যে আন্দোলন বাংলায় করা যাবে না, হলে দিল্লিতে যান। তারই কি প্রতিচ্ছবি আপনারা লক্ষ্য করছেন? অবশ্যই। এটা আমরা অনুভব করেছি যে বিজেপি আন্দোলন করেছে, হিংসাত্মক আন্দোলন করেছে। সেখানে দেখেছি যে তাদেরকে সন্ধ্যাবেলা চা মিষ্টি খাইয়ে ছেড়ে দিয়েছে লালবাজার থেকে, এবং সেই একই লালবাজারে আমরা ছিলাম। সেখানে আমাদের কোর্ট থেকে বেল করে আমাদের বেরোতে হয়েছে। একদিকে মুখ্যমন্ত্রী আমাদেরকে বলছে দুধেল গায়ে, আর অন্যদিকে আবার আমাদের ওই গোশালাতে ঢোকাচ্ছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার পরিচয় যদি একটু খোলাসা করে বলেন। আমার পরিচয়, আমি একটা ছোট সংগঠনের সঙ্গে যুক্ত। আচ্ছা। লাউহাটি উষালয় নবদিগন্ত। এবং আমি ওখানে যে পারপাসে, মানে যে হিসেবে গেছিলাম, সেটা হলো সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের একজন সদস্য হিসেবে গেছিলাম। আচ্ছা। আপনি যে সামাজিক সংগঠন, ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত, যে উষালয় নবদিগন্ত, তার কাজটা কি? আপনার মূলত কি কাজ করেন, কি সামাজিক কাজ করেন? সমাজসেবামূলক কাজ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রক্তর প্রয়োজনে যদি রক্তদান শিবির যেমন করা হয়, সেরকম সরাসরি রক্তদানের জন্য আমরা ডোনার দিয়ে থাকি। সরাসরি সেটা আপনার? হ্যাঁ। গরিব অসহায় মানুষের কোনো প্রয়োজন থাকলে আমাদেরকে বলে, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। আমার সঙ্গে এখন যারা আছে, তারা হলো আমাদের রাজারহাট ওয়াকআপ বাঁচাও মঞ্চের আমাদের একদম ক্লোজ, আমাদের যোদ্ধা আর কি, সহযোদ্ধা। রাজারহাট ওয়াকআপ বাঁচাও মঞ্চের আমাদের সহযোদ্ধারা আছে। হাসান ভাই আছে, আমাদের রুস্তম ভাই আছে, মিজানুর ভাই আছে, জুলফিকার ভাই আছে। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এক নির্ভীক সৈনিকের কণ্ঠে তার অনুভূতির কথা জানলাম। এই সেলিম ভাইয়ের পাশে যারা এসে দাঁড়িয়েছে, সেই হাসান ভাইয়ের মুখ থেকে কিছু শুনবো।
আপনারা এখানে কেন উপস্থিত হয়েছেন সেই সম্পর্কে যেটা একটু দেখুন, আমাদের রাজারহাটের গর্ব, ঠিক আছে, যে সেলিম ভাইয়ের মতন একজন মানুষ, যে শুধু তিনি তার পার্সোনাল কোনো বিষয় না, সারা দেশের মানুষের জন্য, বাংলার মানুষের জন্য, হ্যাঁ, আপামর মানুষের জন্য ভেবে তিনি আন্দোলন লড়াই করতে গিয়েছিল এবং সেই আন্দোলনে তিনি পুলিশের কাছে আক্রান্ত হয়েছে, অ্যারেস্ট হয়েছে। আমরা তাতে কোনো দুঃখিত না, আনন্দিত। কেন, যেহেতু তিনি বাংলার জন্য লড়াই করতে গেছে, দেশের জন্য লড়াই করতে গেছে, সেই জন্য আমরা খুব আনন্দিত। এবং তিনি যে পুলিশের কাছ জেল খেটে বাড়ি এসছে, সবাই বিভিন্ন জায়গাতে সম্মান দিতে এসছে, বা কেউ ফুলের মালা, কেউ মিষ্টিমুখ, আমরা সেটুকু দিতে পারিনি। শুধু ভালোবাসার অন্তর থেকে অন্তত শ্রদ্ধা জানাতে এসেছি। এবং এইটুকু বলবো, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব যে আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যদি আন্দোলন করে থাকি, তাহলে আপনার আপত্তিটা কোথায়, এইটা তো ভেবে পাচ্ছি না। এবং এর আগে কিছুদিন আপনারা দেখেছেন নবান্ন অভিযানে যেভাবে পুলিশের উপরে অত্যাচার, সেখানে তাদেরকে কি ব্যবহার করা আছে, আর কালকের যে এটা কি ব্যবহার করা আছে, সেটা অন্তত মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব বিষয়টা দেখার জন্য। এটা আমরা নিন্দনীয় ঘটনা, ধিক্কার জানাই যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। যেহেতু আমরা কেন্দ্রের সরকারের বিরুদ্ধে আন্দোলন করার পরেও রাজ্য সরকার কেন এত আমাদের প্রতি অ্যালার্জি, এটা বুঝতে পারছি না আমরা। অকাপ আন্দোলনীয় মানে অকাপ আইন যে কেন্দ্র সরকার বার করছে, পরিযায়ী শ্রমিকরা মানে ওরা অত্যাচার করছে, সেটাও কেন্দ্র সরকারের নেতৃত্ব হচ্ছে। আমরা তো কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছি, কিন্তু রাজ্য সরকার কেন এতে বাধা দিচ্ছে বুঝতে পারছি না। নিশ্চয়ই তাহলে আমাদের অকাপ সম্পত্তি রাজ্য সরকার ভোগ করছে, যার ফলে নিশ্চয়ই পরিযায়ী শ্রমিকদের যে মানে অত্যাচার চলছে, তা তো রাজ্য সরকার সহায় আছে বলে রাজ্য সরকার আমাদের এই আন্দোলনকে থামানোর চেষ্টা করছে। কিন্তু আন্দোলন থামবে না, যতদিন আমরা বেঁচে থাকবো এই আন্দোলন লড়াই আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার পরিচয়টা যে একটু বলেন। আমার নাম মোহাম্মদ হাসান আলী, আমার বাড়ি রাজাহাটি। কোনো সামাজিক সংগঠনের সঙ্গে যুক্ত? বিভিন্ন সামাজিক সংগঠন বলতে, দেখুন, অন্যায় যেখানে আমরা সেখানে, শুধু সামাজিক কাজ না। এর আগে বিগত দিনে আমরা এনআরসি থেকে শুরু করে আপনার কি বলবো ওয়াকফ নিয়ে শুরু করে যে কোনো বিষয় নিয়ে আমরা আন্দোলন করি এবং আন্দোলন মুভমেন্ট করি। আমরা 26-এর যে নির্বাচন, যে ওয়াকফের যে বিরোধিতা, এর কোনো প্রভাব পড়বে বলে আপনি মনে করেন? অবশ্যই পড়তে পারে। কেন, হয়তো দিদি ভাবছে যে এই যে ঝামেলাটা হলো, দিদি ভাবছে তার পয়েন্ট হয়েছে, অ্যাড হয়েছে। আমরা মনে করি দিদির পয়েন্ট মাইনাস হয়েছে, আর যারা আন্দোলন করেছে এদের পয়েন্ট প্লাস হয়েছে। আচ্ছা, কেন্দ্র এবং যে আমাদের যে রাজ্য, ওখানে যে হিন্দুত্ববাদী যে এজেন্ডা আছে, আমাদের দিদিও কি সেই এজেন্ডা দিয়ে কি এগোচ্ছে বলে মনে করেন? 100%। না হলে আমাদের প্রতি এত অত্যাচার হয় কি? যে মানুষ পুরো প্রশাসনের জুতো দেখাচ্ছে তাকে কিছু বলছে না, যে মানুষগুলো পুলিশের উপরে এত রাস্তায় ফেলে মারধর করছে তাদেরকে কোনো অ্যারেস্ট করছে না, আর যারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছে তাদেরকে টেনে হিসেবে লক আপ করছে, এ তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমাদের প্রিয় সেলিম ভাই এবং হাসানদার কাছ থেকে তাদের মূল্যবান বক্তব্য শুনে নিলাম। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কোনো এক পর্বে। আপাতত এটুকুই রইল। সকলকে ধন্যবাদ জানিয়ে এখন এই পর্যন্তই শেষ করলাম। সকলেই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সচেতন থাকবেন এবং দেশ গড়ার কাজে লেগে পড়ুন। দেশকে সুস্থ রাখুন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন। সকলকে ধন্যবাদ।